তাহলে ক্রনিক ডিজিজ করতে পারে হেপাটাইটিস বি সি ডি, যেগুলা ব্লাডের মাধ্যমে ট্রান্সমিট হয় সেগুলা ক্রনিক ডিজিজ করে, আর যেগুলা ফিকাল অরাল রুট দিয়ে ট্রান্সমিট হয় সেগুলা কোনো ক্রনিক ডিজিজ করে না। এভাবে মনে রাখলে হবে। তাহলে আর অনকোজেনিসিটি মানে হচ্ছে কার্সিনোমা করতে পারে, ক্যান্সার করতে পারে, এরকম দুইটা আছে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস। এই দুইটা হচ্ছে মেইনলি। ই ভাইরাস খুব রেয়ারলি করে, এই জন্য করে না বললেই হবে, করে বলার দরকার নাই। ই ভাইরাস করলেও খুব রেয়ারলি করে, সেটা সার্টেন ডিজিজের ক্ষেত্রে, সবসময় করে না। তাহলে অনকোজেনিসিটি কার্সিনোমা করতে পারে দুইটা, হেপাটাইটিস বি এন্ড সি। আর হেপাটাইটিস ডি ভাইরাসটা তো আমরা পড়ে আসছিলাম কি ডিফেক্টিভ ভাইরাস। এটা যেহেতু এটা ডিফেক্টিভ ভাইরাস, সেহেতু এটা নিজে নিজে কিছুই করতে পারবে না। এটা কার্সিনোমা করলেও সেটা হেপাটাইটিস বি ভাইরাসের সাথে মিলে করবে, একা একা কিছুই করতে পারবে না, সেজন্য এখানে এটা খালি রাখা হয়েছে। এরপরে ডিজিজ, তো ডিজিজের নাম তো হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি, ডি এরকম, অর্থাৎ ভাইরাসের নাম অনুযায়ী ডিজিজের নাম। কমপ্লিকেশনে আসে, কমপ্লিকেশন কোনটা, কয়টা কি ধরনের কি কি কমপ্লিকেশন আছে এগুলো সামনে আমরা ডিটেইলস পড়বো, এখানে জাস্ট সবগুলো একটু জানতে হবে। হেপাটাইটিস এ ভাইরাস সাধারণত কোনো কমপ্লিকেশন করে না হেপাটাইটিস এ ভাইরাসের, তবে খুব রেয়ারলি, খুবই রেয়ার ফালমিনেন্ট হেপাটাইটিস করতে পারে। আর হেপাটাইটিস বি ভাইরাস আর হেপাটাইটিস সি ভাইরাস এই দুইটারই কমপ্লিকেশন বেশি, বাকিগুলোর তেমন একটা কমপ্লিকেশন নাই। হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে ফালমিনেন্ট হেপাটাইটিস করতে পারে, ক্রনিক হেপাটাইটিস করে, সিরোসিস, এরপর হেপাটোসেলুলার কার্সিনোমা, লিভার ফেলিওর। আর হেপাটাইটিস সি ভাইরাসও ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা, লিভার ফেলিওর। তাহলে কমপ্লিকেশন মোটামুটি দুইটার প্রায় সেম, মোটামুটি এগুলো একটার পড়লে আরেকটার পড়া হয়ে যায় অটোমেটিক। আর ডি ভাইরাস তো যেহেতু নিজে নিজে ডিজিজ করতে পারে না, সেহেতু কমপ্লিকেশন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস যেগুলো সেগুলাই কমপ্লিকেশন। হেপাটাইটিস ই ভাইরাস, ই ভাইরাসটা ইউজুয়ালি ক্রনিক ডিজিজ করে না, ঠিক আছে। এখানে কিছু কমপ্লিকেশন দেওয়া আছে, যে ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস, মানে এগুলো হচ্ছে খুব রেয়ারলি। হেপাটাইটিস ই ভাইরাসের যেগুলো সেগুলো খুব রেয়ার। ক্রনিক হেপাটাইটিস আর সিরোসিস এগুলো করে হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যদি হয়, যেমন প্রেগন্যান্সিতে যদি কার হেপাটাইটিস ই ভাইরাস ইনফেকশন হয় প্রেগন্যান্সিতে, তাহলে প্রেগন্যান্সিতে তার মর্টালিটি রেট হচ্ছে 20%, ঠিক আছে। প্রেগন্যান্সিতে হেপাটাইটিস ই ভাইরাস ইনফেকশনটা খুব খারাপ, বাট নরমালি হেপাটাইটিস ই ভাইরাস ইনফেকশন অতটা ডেঞ্জারাস না। তাহলে ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস এগুলো করতে পারে শুধুমাত্র রেয়ার কেসে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। আর এজ গ্রুপ যদি আমরা চিন্তা করি, তাহলে হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশনটা ইউজুয়ালি চিলড্রেনদের হয়, যেহেতু চিলড্রেনদের ফুড হ্যাবিটটা একটু অন্যরকম, সেহেতু তাদের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। আর বাকিগুলা হচ্ছে ইউজুয়ালি অল এজে হয়। আর হেপাটাইটিস ই ভাইরাসটা চিলড্রেনদের ইউজুয়ালি হয় না, এটা অ্যাডাল্ট এন্ড ইয়ংদের ক্ষেত্রেই হয় সাধারণত। আর ল্যাব ডায়াগনোসিস গুলো এগুলো আমরা সামনে ডিটেইলস পড়বো, এখানে জাস্ট সংক্ষিপ্ত আকার দেয়া আছে, মানে কোনটা মেইনলি কোন কোন ল্যাব ডায়াগনোসিস গুলো আমরা করি। যেমন হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে আমরা করি আইজিএম, হেপাটাইটিস এ ভাইরাসের অ্যান্টিবডি, আইজিএম অ্যান্টিবডি টু হেপাটাইটিস এ ভাইরাস। এরপরে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে আমরা এইচবিএস, এজি, এইচবিএস অ্যান্টিবডি, তারপরে এইচবিসি অ্যান্টিবডি এগুলা করা হয়। হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে হেপাটাইটিস সি ভাইরাসের অ্যান্টিবডিটা দেখা হয়। হেপাটাইটিস ডি ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবডি টু ডেল্টা অ্যান্টিজেন, মানে হেপাটাইটিস ডি ভাইরাস থেকে ডেল্টা অ্যান্টিজেনটা পাওয়া যায়। আর ই ভাইরাসের ইউজুয়ালি তেমন কোনো নাই, ইম্পর্টেন্ট কোনো ল্যাব ডায়াগনোসিস নাই। এখানে জাস্ট হেপাটাইটিস ই ভাইরাসের আরএনএটা দেখা হয় মাঝে মাঝে। তাহলে রেপ্লিকেশন মোটামুটি সবাই রেপ্লিকেশন করতে পারে, শুধুমাত্র করতে পারবে না কে, হেপাটাইটিস ডি ভাইরাস রেপ্লিকেশন করতে পারবে না, যেহেতু এটা একটা ডিফেক্টিভ ভাইরাস। এটা হেপাটাইটিস বি ভাইরাসের সাহায্য ছাড়া কোনো রেপ্লিকেশন করতে পারবে না।
তাহলে ডিএনএ পলিমারেজ ইন ভিরিয়ন, যেহেতু আমরা জানি যে হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস, সেহেতু ডিএনএ পলিমারেজ থাকলে হেপাটাইটিস বি ভাইরাসেরই থাকবে, আর কারো থাকবে না। আর এনভেলপে এইচবিএস অ্যান্টিজেন থাকবে হেপাটাইটিস বি ভাইরাসের এন্ড হেপাটাইটিস ডি ভাইরাসের, বাকিগুলো থাকবে না। যেহেতু হেপাটাইটিস বি ভাইরাস এন্ড ডি ভাইরাস দুটো একই সাথে অর্থাৎ কো ইনফেকশন করতে পারে, একই সাথে ইনফেকশন করে, সেই যেহেতু দুইটার ক্ষেত্রে হেপাটাইটিস এইচবিএস অ্যান্টিজেনটা থাকে। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে প্রপার্টিস। এই প্রপার্টিস গুলা সবাই ভালো করে পড়ে ফেলবে, এগুলা পড়লে মোটামুটি 50% পড়া শেষ। হেপাটাইটিস ভাইরাস ইউজুয়ালি হচ্ছে যে পাঁচটা ভাইরাস বললাম, ক্লাসিক্যাল বা হেপাটোট্রপিক ভাইরাস বলা হয়। এছাড়া এগুলো ছাড়াও আরো কিছু কিছু ভাইরাস আছে যেগুলো হেপাটাইটিস করতে পারে, মানে এগুলো হেপাটাইটিস ভাইরাস না, এগুলো অন্য ভাইরাস, বাট ওইগুলো হেপাটাইটিস করার ক্ষমতা রাখে। এরকম ভাইরাসের মধ্যে ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, রুবেলা ভাইরাস এন্ড হারপিস ভাইরাস। তাহলে এদেরকে হেপাটাইটিস ভাইরাস বলা হয় কারণ এদের মেইন সাইট অফ ইনফেকশন হচ্ছে লিভার, অর্থাৎ লিভারের যে হেপাটোসাইট আছে সে হেপাটোসাইটকে ইনফেক্ট করে, এজন্য এদেরকে বলা হয় হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস, এই ভাইরাসটা তো আমরা পড়লাম যে ইউজুয়ালি এটা খাবার দাবারের মাধ্যমে যায়, ইউজুয়ালি ফুড এন্ড ওয়াটার, কন্টামিনেটেড ফুড এন্ড ওয়াটারের মাধ্যমে। এটা মেইন রিজার্ভার হচ্ছে হিউম্যান। তাহলে এটা হচ্ছে আমরা একটা ভাইরাস দ্বারা যদি ইনফেক্টেড হই, হেপাটাইটিস এ ভাইরাস দ্বারা, ইনফেক্টেড হওয়ার সাইন সিমটম প্রকাশ পাওয়ার বলতে গেলে 2 সপ্তাহ আগে থেকে এটা আমাদের ফিচার্সের মধ্যে পাওয়া যাবে। এই ভাইরাসটা মানে ফিচার্স যদি পরীক্ষা করা হয় তাহলে সেই ফিচার্সের মধ্যে প্রায় 2 সপ্তাহ আগে থেকে এই ভাইরাসটা পাওয়া যাবে, অর্থাৎ আমাদের কোনো সাইন সিমটম দেখা দিবে না, বাট ইউজুয়ালি ফিচার্সের মধ্যে এটা 2 সপ্তাহ আগে থেকে পাওয়া যাবে। ইউজুয়ালি এগুলা নরমালি অত বেশি মানে এপিডেমিক ভাবে হয় না, কিন্তু হইতে পারে আউটব্রেকস, হইতে পারে বিভিন্ন বাইরের দেশে যেমন সামার ক্যাম্প করা হয় পিকনিকের মতো আর কি, বাইরের দেশে স্টুডেন্টদেরকে নিয়ে যে সামার ক্যাম্প করা হয়, অথবা বোর্ডিং স্কুল হইলে বোর্ডিং স্কুলে সবাই একসাথে যেখানে থাকে, খাবার দাবার একসাথে রান্না হয়, ওইসব জায়গাতে আউটব্রেক হতে পারে। ইউজুয়ালি এটা আউটব্রেক হয় না, ওই সিঙ্গেলি একজন দুজনেরই হয়। তাহলে এখানে সাইন সিমটম কি কি দেখতে পাই আমরা? এটা হেপাটাইটিসের সাইন সিমটম কি হয়? এটা সবগুলো হেপাটাইটিসের ক্ষেত্রেই, শুধুমাত্র যে হেপাটাইটিস এর ক্ষেত্রে এমন না। তাহলে সাইন সিমটম দেখি আমরা, ইউজুয়ালি নশিয়া থাকে, ভমিটিং থাকে, জন্ডিস থাকে, এছাড়া ফিভার এন্ড অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া মানে কি? ক্ষুধামন্দা স্যার। ক্ষুধামন্দা মানে অরুচি থাকবে, খাবার দাবার খেতে চাবে না। এটা বাচ্চাদের ইউজুয়ালি হেপাটাইটিস এ ভাইরাস যেটা ইউজুয়ালি বাচ্চাদের হয়, এই ধরো স্কুল পড়ুয়া বাচ্চাদের বা মাদ্রাসা পড়ুয়া বাচ্চাদের, এই টাইপের বাচ্চাদের এটা বেশি হয়। এরকম অনেক পেশেন্ট পাওয়া যায়। তাহলে বাচ্চা দেখা যাবে বমি হচ্ছে, চোখ টোক হলুদ হয়ে আছে, প্রস্রাব হলুদ, হ্যাঁ, জ্বর, এরপরে কিছু খেতে চায় না, এরকম কমপ্লেন নিয়ে আসে। এরপর যখন আমরা জিজ্ঞেস করি যে পায়খানা কিরকম, প্রস্রাব কিরকম, তখন দেখা যায় যে প্রস্রাব অনেক হলুদ, এরপরে পায়খানা অনেক মানে কি বলবে, অনেকটা পেল কালারের হয় আর কি। তাহলে এছাড়া আমরা যদি ইনভেস্টিগেশন করি, পরীক্ষা নিরীক্ষা করি, সেখানে আমরা পাবো যে এলিভেটেড ট্রান্সঅ্যামিনেজ লেভেল। ঠিক আছে, এআরটি এসটি যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা এগুলা এলিভেটেড পাবো। ওকে, এরপরে আসো। তাহলে ইউজুয়ালি এইগুলা কেসগুলা সাধারণত যে সাইন সিমটম গুলা দেখা যায়, ভমিটিং থাকে, তাহলে ওইসব ক্ষেত্রে আমরা কি বলি, ইউজুয়ালি বেশি বেশি পানি খেতে হবে। অর্থাৎ হেপাটাইটিস এগুলোর কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, অ্যান্টিভাইরাল দিয়ে কোনো লাভ হয় না, এগুলো শুধুমাত্র আমরা বেশি বেশি পানি খেতে বলি,
এরপরে এই যে ভমিটিং যেটা আছে, ভমিটিং, ফিভার, এগুলোর জন্য কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়, এটুকুই। আর এই যে মোস্ট কেস রিজলভ স্পন্টেনিয়াসলি ইন 2 to 4 উইকস, মানে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এগুলো ইউজুয়ালি এমনিতে ভালো হয়ে যায়। প্যাথোজেনেসিস, এই প্যাথোজেনেসিস অফ হেপাটাইটিস, অর্থাৎ এটা শুধুমাত্র যে হেপাটাইটিস এ ভাইরাসের প্যাথোজেনেসিস তা না, এটা সবগুলো হেপাটাইটিসের প্যাথোজেনেসিস এরকম। তবে কিছু কিছু ভিন্নতা আছে, যেগুলো ক্রনিক ডিজিজ করে সেগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে শেষের দিকে। বাকিগুলো মোটামুটি এই যে ইনফেকশন কিভাবে করে সেটা মোটামুটি একই রকম। কিছু হয়তো ফুডের মাধ্যমে করতেছে, কিছু ব্লাডের মাধ্যমে যাচ্ছে, আলটিমেটলি ব্লাডেই যাবে। অর্থাৎ ফুডের মাধ্যমে গেলেও ফুড থেকে আস্তে আস্তে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে এটা ব্লাডেই যাবে। আচ্ছা স্যার, অ্যাসিডিক যে এনভায়রনমেন্ট আছে স্টোমাকের, ওটা নষ্ট করতে পারে না? না, ওইটা যদি সবকিছুই নষ্ট করতে পারতো তাহলে তো আর ডিজিজ হইতো না। ঠিক আছে, এগুলো বাইপাস করা যায় আর কি। কিছু তো করেই, একদম যে করে না এমন না, কিন্তু সবগুলা করতে পারে না বলেই তো ডিজিজটা হয়। আচ্ছা, তাহলে এখানে হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে ফিকালি কন্টামিনেটেড ওয়াটার অর গ্রোন ইন পলিউটেড ওয়াটার এন্ড ইটেন র, যদি আমরা খাবার দাবারগুলো কাঁচা খাই, যেমন ধরো অনেক সময় কন্টামিনেটেড ওয়াটার যেখানে আছে ওইসব জায়গায় যেসব খাবারগুলা গ্রহণ হয়, তাহলে ওইসব জায়গা থেকে যদি আমরা খাবারগুলা নিয়ে কাঁচাই খেয়ে ফেলি, হয়তো পানি দিয়ে ধুলাম, খেয়ে ফেললাম। যেমন সাপোজ ধরো গাজর, ঠিক আছে, এই টাইপের যে সবজিগুলো আছে যেগুলো কাঁচা খাওয়া যায়, অথবা ফল আছে যেগুলো কাঁচা খাওয়া যায়, ওই কন্টামিনেটেড ফুড এন্ড ওয়াটার যেখানে আছে ওইসবগুলা থেকে যে ফুডগুলো আসে ওইগুলোর মাধ্যমে ইউজুয়ালি এই হেপাটাইটিস এ ভাইরাসটা আমাদের দেহে প্রবেশ করে। তাহলে এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যাবে, রেপ্লিকেশন করবে, সেখান থেকে এটা লিভারে চলে আসবে। কিভাবে আসবে? ব্লাডের মাধ্যমে। ব্লাডের মাধ্যমে তো বুঝলাম, কি লিভারে কেমনে আসবে? হেপাটিক সার্কুলেশন হয় লিভারে আসে, পোর্টাল ভেনের মাধ্যমে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে পোর্টাল ভেনের মাধ্যমে এটা আমাদের হেপাটিক সার্কুলেশনে চলে আসবে। তাহলে লিভারে যখন চলে আসলো তখন সেখান থেকে এগুলো হেপাটোসাইট গুলোকে ইনফেক্ট করবে, এন্ড হেপাটোসাইট গুলোকে ইনফেক্ট করার পরে কি হবে? সাইটোটক্সিক টি সেল এসে তখন একটা ইমিউন অ্যাটাক করবে, হেপাটোসাইট গুলোকে একটা ইমিউন অ্যাটাক করবে এই ভাইরাল অ্যান্টিজেন গুলোর এগেইনস্টে। তখন সেখানে ইনফ্লামেশন হবে, নেক্রোসিস হবে, হেপাটোসাইট গুলো ড্যামেজ হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি হেপাটাইটিস হয়ে যাবে। যখন ক্রনিক ইনফেকশন হয়, ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে ইউজুয়ালি হেপাটোসাইট গুলো তখন ব্লাডে থেকে যায় বা লিভারের মধ্যে ডরমেন্ট হিসেবে থেকে যায়। বাট যদি ক্রনিক ইনফেকশন, যেগুলোর ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন করে না, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এগুলোর ক্ষেত্রে তখন কি হবে? এগুলা মোটামুটি ইনফেকশনটা ক্লিয়ার হয়ে যাবে, ড্যামেজটা আস্তে আস্তে রিপেয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোনো ক্রনিক ইনফেকশন হবে না। তাহলে হেপাটাইটিস হলে, জন্ডিস হলে, ঠিক আছে, ক্লিনিক্যালি আমরা কখনো এটা ক্লিনিক্যালি বা প্যাথোলজিক্যালি যদি আমরা হেপাটোসাইটটা নিয়ে গবেষণা করি, শুধু হেপাটোসাইটটা নিলাম, নিয়ে যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো না যে এটা কোন ভাইরাস দিয়ে হয়েছে, হেপাটাইটিস এ দিয়ে হয়েছে না, বি দিয়ে হয়েছে না, সি দিয়ে হয়েছে, কিছুই বোঝা যাবে না। প্যাথোলজিক্যালি বা ক্লিনিক্যালি বোঝা যাবে না। বাট এটা যদি আমরা তখন ওই ভাইরাল অ্যান্টিজেন বা অ্যান্টিবডি দেখি, তখন গিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কোন ভাইরাস দিয়ে হয়েছে, সেটা ব্লাডের মাধ্যমে। কিন্তু হেপাটোসাইট দেখে বা লিভার দেখে আমরা কখনো বুঝতে পারবো না যে এটা কোন ভাইরাস দিয়ে হয়েছে। এই জন্য বলে প্যাথোজেনেস গুলো প্রায় সেম। বুঝছো সবাই প্যাথোজেনেসিসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে ল্যাব ডায়াগনোসিস আমরা কি করব সেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, যে ডিটেকশন অফ আইজিএম অ্যান্টিবডি টু হেপাটাইটিস এ ভাইরাস।
তাহলে হেপাটাইটিস এ ভাইরাসের এগেইনস্ট আইজিএম অ্যান্টিজেন, যেহেতু এটা আমরা জানি যে অ্যাকিউট ডিজিজ, এটা ক্রনিক ইনফেকশন করে না, সেহেতু এটার ক্ষেত্রে আইজিএম অ্যান্টিবডিটাই হচ্ছে বেস্ট ডায়াগনোসিসের জন্য। আইজিজিটা ইউজুয়ালি দেখা হয় না, তবে যদি অনেক দিন হয়ে যায় ডিজিজটা, অনেক ক্ষেত্রে বেশি এক্সটেন্ড করে, 4 সপ্তাহের বেশি যদি এক্সটেন্ড করে, তাহলে সেক্ষেত্রে আমরা আইজিজিটা পেতে পারি। তাহলে সেক্ষেত্রে আইজিজিটা আমরা পাবো 4-fold রাইজ পাবো, অর্থাৎ নর্মাল যে টাইটার, সেই টাইটার থেকে আমরা 4 গুণ বেশি পাবো। তাহলে মেইনলি এখানে বলতে হবে যে ল্যাব ডায়াগনোসিস এখানে মেইন হচ্ছে আইজিএম অ্যান্টিবডি টু হেপাটাইটিস এ ভাইরাস। তাহলে প্রিভেনশন আমরা জানি, প্রিভেনশন হচ্ছে কি কিল ভ্যাকসিন, হেপাটাইটিস এ ভ্যাকসিন যেটা, সেটা কিল ভ্যাকসিন। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে দিতে পারি, যেটা ভ্যাকসিন সেটা ইউজুয়ালি 2টা ডোজ, এখানে কোনো বুস্টার ডোজ লাগে না। বাট হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে যেটা, সেখানে বুস্টার ডোজ লাগবে। যেমন ধরো আমি হচ্ছে 2016-তে লাস্ট দিছি, আমার 2021 এখন আমার একটা বুস্টার ডোজ দেওয়া লাগবে এবছর, 5 বছর পর পর বুস্টার ডোজ দিতে হয়। এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে। বাট এই ভাইরাসের ক্ষেত্রে বুস্টার ডোজ লাগে না, জাস্ট ইউজুয়ালি 2টা ডোজ। তাহলে একটা ডোজ দেওয়ার পর তার 6 থেকে 12 মাস পর আরেকটা ডোজ দিতে হবে। তাহলে মোটামুটি 2টা ডোজ দিলে এটার ভ্যাকসিনেশন শেষ। এছাড়া আমরা দিতে পারি কি, অ্যান্টিবডি দিতে পারি ইমিউন সিরাম গ্লোবিউলিন প্রায়র টু ইনফেকশন অর উইদিন 14 ডেজ আফটার এক্সপোজার। মানে কেউ যদি হেপাটাইটিস এ ভাইরাসে এক্সপোজার হয়, এক্সপোজার হওয়ার 14 দিনের মধ্যে এটা দেওয়া যায়, অথবা সাথে সাথেও দেওয়া যায়। আর পোস্ট এক্সপোজারের ক্ষেত্রে ইমিউনাইজেশন প্লাস ভ্যাকসিনেশন দুইটাই দেওয়া যায়। আর আগেই বলছি এটার কোনো ট্রিটমেন্ট, স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। এরপর হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসটা ভালো করে পড়তে হবে, এখানে অনেক কিছু আছে, এগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে পার্শিয়ালি ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ জিনোম। তাহলে এখানে হচ্ছে যে এনভেলপটা থাকে, এটা একটা এনভেলপ ভাইরাস। তাহলে এখানে যে এনভেলপ থাকে, সেই এনভেলপের মধ্যে যে অ্যান্টিজেনটা থাকে সারফেসে, সেটাকে বলা হচ্ছে সারফেস অ্যান্টিজেন বা এইচবিএস এজি। তাহলে যেটা আমাদের মেইনলি হচ্ছে ল্যাব ডায়াগনোসিসের ক্ষেত্রে আর ইমিউনাইজেশনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দরকার, এইচবিএস এজি। ইউজুয়ালি দেখবা যে কোনো হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে পজিটিভ আসলে তখন ইউজুয়ালি বলা হয় যে এইচবিএস এজি পজিটিভ। আচ্ছা, এরপর হচ্ছে ভিতরে যে কোর থাকে, এই কোরের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজটা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি, ডিএনএ ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি দুইটাই আছে, অর্থাৎ এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অ্যাক্টিভিটি আছে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আর কার আছে? এইচআইভি আছে। এইচআইভি আছে। তবে এটাটা ওইরকম এইচআইভির মতো অত ওইরকম বেশি না, ঠিক আছে? বাট এটার এমনিতে ডিএনএ পলিমারেজ যেটা, সেটার ডিএনএ ডিপেন্ডেন্ট, আরএনএ ডিপেন্ডেন্ট। আর এইচআইভি যেটা, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ। ইউজুয়ালি এইচআইভিটা হচ্ছে আরএনএ পলিমারেজ, কিন্তু সেটার ডিএনএ ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিও আছে, সেজন্য ওইটাও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, এখানেও রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে। The genome contains 4 genes that encode 5 proteins. মানে এটা 4টা জিন থাকে, যে 4টা জিন 5টা প্রোটিনকে এনকোড করে। তাহলে এখানে S জিন যেটা, সেটা হচ্ছে HBS AG কে এনকোড করবে, এটা সারফেস অ্যান্টিজেন। যেটা C জিন, যেটা C জিন হচ্ছে 2টা অ্যান্টিজেনকে এনকোড করবে, যে একটা হচ্ছে কোর অ্যান্টিজেন, একটা হচ্ছে E অ্যান্টিজেন, HBC অ্যান্টিজেন এন্ড HBE অ্যান্টিজেন। P জিন যেটা, সেটা পলিমারেজ, যে ডিএনএ পলিমারেজ যেটা থাকে সেটাকে এনকোড করে। আর X জিন নামে আরেকটা জিন থাকে, যেটা এনকোড করে X প্রোটিন বা HBX বলে এটাকে। এটা মূলত হচ্ছে তোমার অঙ্কোজেনেসিসের জন্য দায়ী, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করার জন্য এই জিনটা দায়ী, X জিন। তাহলে কোর অ্যান্টিজেনটা কোথায় থাকে? কোর অ্যান্টিজেনটা থাকে নিউক্লিক অ্যাসিড প্রোটিনের মধ্যে। আর ই অ্যান্টিজেনটা হচ্ছে একটা সলিউবল অ্যান্টিজেন,
যেটা ইনফেক্টেড সেল থেকে ব্লাডের মধ্যে আসে। তাহলে এই ই অ্যান্টিজেনটা থাকা ব্লাডের মধ্যে যদি অ্যান্টিজেনটা আমরা পাই, তাহলে বুঝতে হবে যে ওই লোকটা হচ্ছে ট্রান্সমিসিবল, মানে ওই লোকটা অন্যদের মধ্যে রোগটা ছড়াতে পারে খুব বেশি। মানে ই অ্যান্টিজেনটা যত বেশি পাওয়া যাবে তত তার ডিজিজ ট্রান্সমিশন করার ক্ষমতাটা তত বেশি। তো এটা হচ্ছে ই অ্যান্টিজেন ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ ট্রান্সমিসিবিলিটি। তাহলে এই যে কথাগুলো মনে রাখো, কোনটা এটা হচ্ছে ট্রান্সমিশনের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে ই অ্যান্টিজেন, আর ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী হচ্ছে এক্স প্রোটিন, যেটা অর্থাৎ এইচপিএক্স। কারণ এই এইচপিএক্সটা হচ্ছে P53 টিউমার সাপ্রেশন প্রোটিন, যেটা আমাদের বডিতে থাকে P53 টিউমার সাপ্রেশন প্রোটিন। এটার কারণে ইউজুয়ালি আমাদের ক্যান্সার হতে পারে না। তাহলে এই প্রোটিনটাকে যখন সাপ্রেস করে এইচবিএক্স প্রোটিনটা, তখন হচ্ছে আমাদের কার্সিনোমাটা ডেভেলপ করে। The routes of transmission, রুট অফ ট্রান্সমিশন পড়ে আসছে আমরা, ব্লাডের মাধ্যমে হতে পারে, সেক্সুয়ালি হতে পারে, অথবা ভার্টিক্যাল হতে পারে। তাহলে ব্লাডের মাধ্যমে তো অনেকভাবে হতে পারে। একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হতে পারে। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ইউজুয়ালি এখন আর হয় না, কারণ হচ্ছে এখন ব্লাড স্ক্রিনিং করে দেওয়া হয়। স্ক্রিনিং ছাড়া এখন আর ব্লাড দেওয়া হয় না। যেহেতু স্ক্রিনিং করা হয়, সেহেতু ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হওয়াটা এখন খুব রেয়ার। যদি কোনো কারণে স্ক্রিনিং না ক্ষেত্রে এটা অ্যাক্সিডেন্টাল হইতে পারে, বাট ইউজুয়ালি এখন ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে আর হয় না। তো ব্লাডের মাধ্যমে তাহলে কি হতে পারে? ব্লাডের মাধ্যমে যেমন কন্টামিনেটেড সিরিজ, একটা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড পারসনকে যদি আমরা কোনো সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেই, সেই সিরিঞ্জটা যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টালি প্রিক হয়, ঠিক আছে, অন্য কারো শরীরে, ওই সিরিঞ্জটা রিইউজ করা হয় অন্য কারো ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে সেই সিরিঞ্জের মাধ্যমে বা নিডলের মাধ্যমে হতে পারে। আরেকটা হচ্ছে ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজার, যারা তারা দেখা যায় একই সিরিঞ্জ অনেক ইউজ করতেছে, ঠিক আছে। ড্রাগ অ্যাবিউজার যারা, তারা দেখা যায় একটা ড্রাগ ইনজেকশনে নিয়ে ওই একই সিরিঞ্জ সবাই দিচ্ছে, তাহলে সেটার মাধ্যমে হতে পারে। তাহলে এগুলো হচ্ছে ব্লাডে আর সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে হতে পারে। আরেকটা হচ্ছে ট্রান্সমিশন ফ্রম মাদার টু চাইল্ড ডিউরিং বার্থ। আমরা জানি যে ভার্টিক্যাল ট্রান্সমিশন 3 ধরনের হয়: ডিউরিং বার্থ, ট্রান্সপ্লাসেন্টাল, এন্ড আরেকটা হচ্ছে ব্রেস্ট ফিডিং। তাহলে এখানে ব্রেস্ট ফিডিংটা হয় না বল, ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে, মানে মায়ের যদি থাকে হেপাটাইটিস বি, ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে চাইল্ডের হবে এরকম সম্ভাবনা খুব কম। আর ট্রান্সপ্লাসেন্টালটাও ইউজুয়ালি হয় না, খুব রেয়ার, তবে ডিউরিং বার্থ হইতে পারে। এজন্য সাধারণত হেপাটাইটিস বি ইনফেক্টেড মাদার হলে সেই মাদারের যে বাচ্চা হয় তাকে জন্মের পরপরই হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দিয়ে দিতে হয়। যদি না দেওয়া হয় তাহলে কি হইতে পারে? স্যার ক্রনিক হেপাটাইটিস হয়ে লিভার ফেলিয়ার হবে। বাচ্চার ক্রনিক হেপাটাইটিস হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। মায়ের যদি ক্রনিক হেপাটাইটিস নাও থাকে, মায়ের জাস্ট হয়তো হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন কিন্তু একবার হইলে ওইটা মানে ব্লাড থেকে যাবে না, মানে ওইটা ডরমেন্ট থাকবেই, ঠিক আছে। তো মানে একবার পজিটিভ মানে আজীবন পজিটিভ। হতে পারবে না, এরকম হতে পারে, কিন্তু একবার পজিটিভ মানে আজীবন পজিটিভ। এটা হচ্ছে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি এর ক্ষেত্রে। তাহলে about 5% of adult patients with hepatitis B virus infection become chronic carriers। মানে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে যতজন হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয় তার মধ্যে 5% ক্রনিক ক্যারিয়ার হবে, ঠিক আছে। আর 90% অফ ইনফেক্টেড নিউবর্নস। কিন্তু যদি নিউবর্নের ক্ষেত্রে হয়, নিউবর্নের ক্ষেত্রে 90%ই হচ্ছে ক্রনিক ক্যারিয়ার হয়ে যাবে। কথা বুঝছো? এজন্য নিউবর্নের ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিনটা দিতে হবে। মায়ের যদি পজিটিভ থাকে, নিউবর্নে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে, কারণ 90% infected newborns become chronic carriers with a high risk of hepatocellular carcinoma. আরেকটা হচ্ছে ক্রনিক ক্যারিয়ার ইজ সামওয়ান, ক্রনিক ক্যারিয়ার হেপাটাইটিস এর ক্ষেত্রে ক্রনিক ক্যারিয়ার কখন বলবো আমরা? যখন এটা এইচবিএস যেটা 6 মাসের বেশি পজিটিভ থাকবে, 6 মাস অথবা তার বেশি পজিটিভ থাকবে, তখন আমরা এটাকে বলবো ক্রনিক ক্যারিয়ার।
আর যে 6 মাসের কম পজিটিভ পাই আমরা, তাহলে সেক্ষেত্রে ক্রনিক ক্যারিয়ার বলা যাবে না। এখন আসে সেরোলজিক্যাল মার্কার। সেরোলজিক্যাল মার্কার অর্থাৎ আমরা ব্লাড টেস্ট করে আমরা কি কি মার্কার ইউজুয়ালি দেখি হেপাটাইটিস বি এর ক্ষেত্রে, বা কোন মার্কারটা আমরা কখন পজিটিভ পাবো, বা কোন মার্কারের ইন্ডিকেশন কি, কোন মার্কারটা কখন দেখি আমরা, বা কোন মার্কার দিয়ে আমরা কি বুঝবো, এই জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে। এখান থেকে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে সেরোলজিক্যাল মার্কার অফ হেপাটাইটিস বি ভাইরাস, তাহলে সেরোলজিক্যাল মার্কার আছে 5টা, 2টা অ্যান্টিজেন, 3টা অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে হেপাটাইটিস এইচবিএস এজি, এইচবিই এজি, এই 2টা অ্যান্টিজেন আমরা ইউজুয়ালি দেখি। এইচবিসি অ্যান্টিজেন যেটা, সেটা ইউজুয়ালি দেখা হয় না, সেটা সেরোলজিক্যাল মার্কার না। বুঝা গেছে? আমরা এখানে দেখে আসছি যে এইচবিএস অ্যান্টিজেন আছে, এইচবিসি অ্যান্টিজেন আছে, এইচবিই অ্যান্টিজেন আছে, পলিমারেজ আছে, এইচবিএক্স আছে, এখানে সবগুলো এখানে শুধুমাত্র এইচবিএস এজি এন্ড এইচবিই এজি এই 2টা দেখা হয়। আর অ্যান্টিবডি দেখা হয় 3টা, অ্যান্টি এইচবিসি, আইজিএম অথবা আইজিজি। যদি আইজিএম পাই তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অ্যাকিউট ইনফেকশন, আর যদি আইজিজি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা ক্রনিক ইনফেকশন। এছাড়া দেখা হয় অ্যান্টি এইচবিএস এন্ড আইজিজি, আর একটা হচ্ছে অ্যান্টি এইচবিই আইজিএম। এত কিছু মনে না থাকলে জাস্ট অ্যান্টি এইচবিসি অ্যান্টিবডি, অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি, অ্যান্টি এইচবিই অ্যান্টিবডি বলে দিবা, ঠিক আছে? আইজিএম আইজিজি যদি মনে না থাকে জাস্ট অ্যান্টিবডি বলে দিবা। এখন এগুলা সিগনিফিকেন্স গুলো আমাদের জানতে হবে, কোনটা কখন আমরা পজিটিভ পাই, কোনটা সিগনিফিকেন্স কি, কোনটা পেলে কি হবে। তাহলে প্রথম আসে এইচবিএস অ্যান্টিজেন। অ্যান্টিজেন 2টা। এইচবিএস অ্যান্টিজেনের এটা কখন আসবে ব্লাডে, এটা ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ আমাদের সাইন সিমটম প্রকাশ পাওয়ার আগে এটা ব্লাডে চলে আসবে। কিন্তু ব্লাডে আসলেই যে আমরা পজিটিভ পাবো এমন না, ব্লাডে এসে এটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আসতে হবে, ওই লেভেলে আসলে তখন আমরা এটা পজিটিভ পাবো, ওই লেভেলে আসার আগ পর্যন্ত আমরা এটা পজিটিভ পাবো না। ডিটেক্টেবল ডিউরিং দ্য প্রোড্রোম এন্ড অ্যাকিউট ডিজিজ। প্রোড্রোম মানে হচ্ছে মানে সিমটমটা প্রকাশ পাওয়া শুরু করছে কিন্তু এখনো ওই রকম সিমটম আসে নাই, যে ডিজিজটা হয়েছে, ডিজিজটা বোঝার জন্য যে সিমটম, ওই রকম সিমটম হয়তো তার দেখা যায় শুধুমাত্র ক্ষুধামন্দা আছে, কোনো জন্ডিসের সাইন্সে মানে জন্ডিস এখনো দেখা দেয় নাই, বা ভমিটিং নাই, জাস্ট শুধুমাত্র ক্ষুধামন্দা আছে, তাহলে যেটা হচ্ছে তার হচ্ছে ডিজিজটা সিমটম গুলো প্রকাশ পাওয়া শুরু হয়েছে, বাট এখনো পুরোপুরি ডিজিজটা প্রকাশ পায় নাই। তাহলে প্রোড্রোম হচ্ছে সিমটম ইন্ডিকেটিভ অফ অ্যান অ্যাপ্রোচিং ডিজিজ। তাহলে এটা আমরা প্রোড্রোমের সময় এটা ডিটেক্ট করতে পারবো, অথবা অ্যাকিউট ডিজিজ যখন হয়ে যাবে তখন আমরা এটা ডিটেক্ট করতে পারবো। তো ইনকিউবেশন পিরিয়ডে এটা ডিটেক্ট করা যাবে না, যেহেতু ইনকিউবেশন পিরিয়ডে কেমন অ্যাপিয়ার করা শুরু করবে, কিন্তু ওই লেভেল পর্যন্ত যাবে না যেখানে আমরা এটা ডিটেক্ট করতে পারবো। আর এটা কখন আমরা ডিটেক্ট করতে পারবো না, উইন্ডো পিরিয়ডে পারবো না। উইন্ডো পিরিয়ড কি সেটা আমরা সামনে পড়বো। তাহলে উইন্ডো পিরিয়ডে আরেকটা হচ্ছে কনভালেসেন্স স্টেজে। কনভালেসেন্স মানে হচ্ছে যখন আস্তে আস্তে ডিজিজটা রিকভারি করা শুরু হবে। রিকভারি করা শুরু হলে কি হবে, অ্যান্টিজেনটা আস্তে আস্তে কমতে শুরু করে, অ্যান্টিবডিটা বাড়তে শুরু করে। বুঝা গেছে জিনিসটা? একটা অ্যান্টিজেন যখন ব্লাডে আসে তখন কি হয়, তৈরি হয়, মানে অ্যান্টিবডিটা আস্তে আস্তে বাড়তে থাকবে, অ্যান্টিবডি যত বাড়তে থাকবে অ্যান্টিজেনটা তত কমতে থাকবে। তখন অ্যান্টিজেন কমতে কমতে হয়তো এমন একটা লেভেলে চলে আসবে যেখানে আমরা আর ওইটাকে পজিটিভ পাবো না, তখন আমরা অ্যান্টিবডিটা পজিটিভ পাবো। তাহলে কনভালেসেন্স স্টেজে আমরা অ্যান্টিজেনটা পজিটিভ পাবো না, আবার উইন্ডো পিরিয়ডে আমরা অ্যান্টিজেনটা পজিটিভ পাবো না। ঠিক আছে? আর যে প্রলং প্রেজেন্স, এটা যদি আমরা 6 মাসের বেশি পাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটা ক্যারিয়ার স্টেট বলবো। এইচবিএস এজিটা 6 মাসের বেশি পেলে, 6 মাস অথবা তার বেশি পেলে আমরা বলবো যে এটা ক্যারিয়ার স্টেটে আছে। এটা হচ্ছে এইচবিএস অ্যান্টিজেন। আরটা হচ্ছে অ্যান্টিজেন। তাহলে এইচবিএস অ্যান্টিজেন এটাও আমরা ইনকিউবেশন পিরিয়ডে এটা মানে তৈরি হওয়া শুরু হবে। এটাও প্রেজেন্ট ডিউরিং দ্য প্রোড্রোম এন্ড আর্লি অ্যাকিউট ডিজিজ।
and highly infected chronic carriers. তাহলে এটাও আমরা প্রোড্রোমে পাবো, এরপরে আর্লি অ্যাকিউট ডিজিজের সময় পাবো। আবার পেশেন্ট যখন হাইলি ইনফেক্টেড থাকবে, অর্থাৎ অন্যদেরকে ইনফেক্ট করতে পারবে, ক্রনিক ক্যারিয়ার, অর্থাৎ সে যখন ক্রনিক ক্যারিয়ার হবে তখনও আমরা এটা পজিটিভ পাবো। তাহলে এটা যখন ক্রনিক ক্যারিয়ারের মধ্যে আমরা এই অ্যান্টিজেনটা পাবো, তখন আমরা আসলে কি বুঝবো? ক্রনিক ক্যারিয়ারে যখন আমরা HBE অ্যান্টিজেনটা পাবো, তখন আমরা বুঝবো হাই লাইকলিহুড অফ ট্রান্সমিসিবিলিটি, অর্থাৎ সে অনেক বেশি ট্রান্সমিসিবল, সে অন্যদেরকে ডিজিজটা ট্রান্সমিট করতে পারবে। এন্ড ভাইরাসটা এখনো রেপ্লিকেশন করেই যাচ্ছে। বুঝা গেছে? তাহলে ক্রনিক ক্যারিয়ারে যখন আমরা এটা পজিটিভ পাবো, তখন বোঝাবো যে ভাইরাসটা রেপ্লিকেশন করতেছে। তাহলে HBE অ্যান্টিজেনটা দুইটা জিনিসের ইন্ডিকেটর, একটা হচ্ছে ট্রান্সমিসিবিলিটি আর একটা হচ্ছে রেপ্লিকেশন। মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে HBE অ্যান্টিজেন মেইনলি হচ্ছে আমরা এটা পাবো, এটা তৈরি হওয়া শুরু হবে ইনকিউবেশন পিরিয়ডে। এটা আমরা পাবো হচ্ছে প্রোড্রোমে পাবো, অ্যাকিউট ডিজিজে পাবো এবং ক্রনিক ক্যারিয়ারে পাবো। যদি ক্রনিক ক্যারিয়ারে পজিটিভ পাওয়া যায়, এটা ক্রনিক ক্যারিয়ারে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে সেক্ষেত্রে বোঝা যাবে যে পেশেন্টটা হাইলি ট্রান্সমিসিবল, অর্থাৎ অন্যদিকে ডিজিজটা ট্রান্সমিট করতে পারবে এবং ভাইরাসটা এখনো তার ভিতরে রেপ্লিকেশন করে যাচ্ছে। এখন আসলে অ্যান্টিবডি তিনটা কোনটা কখন পাবো, পেলে আমরা কি বুঝবো? তাহলে HBS অ্যান্টিবডি, অর্থাৎ HBS অ্যান্টিজেনের বিরুদ্ধে যেটা তৈরি হবে সেটা হচ্ছে HBS অ্যান্টিবডি। এই HBS অ্যান্টিবডিটা কখন তৈরি হবে? এটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ যখন শুরু হবে আমাদের, অর্থাৎ প্রথম হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডে HBS অ্যান্টিজেনটা তৈরি হলো, ইনকিউবেশন পিরিয়ড গেল, প্রোড্রোম গেল, এরপরে অ্যাক্টিভ ডিজিজ শুরু হলো। ওই অ্যাক্টিভ ডিজিজটা যখন শুরু হবে তখনই হচ্ছে HBS অ্যান্টিবডিটা তৈরি হওয়া শুরু হবে। কিন্তু তৈরি হওয়া শুরু হলো আমরা এটা ব্লাডে পাবো না, মানে এটা ওই লেভেল পর্যন্ত যাবে না যে আমরা এটা ডিটেক্ট করতে পারি। আবার যখন ক্রনিক ক্যারিয়ারে থাকে, ক্রনিক ক্যারিয়ার স্টেটের ক্ষেত্রে আমরা এটা ডিটেক্ট করতে পারবো না। ঠিক আছে? যদি আমরা এটা ডিটেক্ট করতে পারি, HBS অ্যান্টিবডিটা ডিটেক্ট করা মানে হচ্ছে কমপ্লিট রিকভারি, মানে পেশেন্টটা সম্পূর্ণ সুস্থ। ঠিক আছে? মানে সম্পূর্ণ সুস্থ মানে তার ভিতরে হয়তো HBS মানে হেপাটাইটিস ভাইরাস গুলো আছে, কিন্তু সেগুলো আর কোনো রেপ্লিকেশন করতে পারতেছে না। ঠিক আছে? তখন হচ্ছে HBS অ্যান্টিবডিটা পজিটিভ পাওয়া মানে কমপ্লিট রিকভারি বোঝাবে। আর HBE অ্যান্টিবডিটা মানে হচ্ছে এটাও রিকভারি বোঝায় এবং লো ট্রান্সমিসিবিলিটি, অর্থাৎ HBE অ্যান্টিবডিটা মানে হচ্ছে হাই ট্রান্সমিসিবিলিটি আর HBE অ্যান্টিবডিটা হচ্ছে লো ট্রান্সমিসিবিলিটি। অ্যান্টিজেন পেলে হাই ট্রান্সমিসিবিলিটি, অ্যান্টিবডি পেলে লো ট্রান্সমিসিবিলিটি। ঠিক আছে? তাহলে ইটস ইন্ডিকেটেড রিকভারি। তাহলে এরপর আসো আরেকটা ইম্পর্টেন্ট, HBS অ্যান্টিজেন আর HBC অ্যান্টিবডি, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা সম্পর্কে সবচেয়ে ভালো করে জানতে হবে। HBC অ্যান্টিবডি এটা কখন পাবো আমরা? এটা একদম শুরু থেকেই পাবো আমরা, অর্থাৎ যখন ডিজিজটা শুরু হবে, ডিজিজের একদম আর্লি থেকে আমরা HBC অ্যান্টিবডিটা পাওয়া শুরু করব। appears early in the disease, present in acute disease, chronic disease, chronic disease সবখানেই পাবো। আবার পেশেন্ট যদি রিকভারি হয়ে যায় তখনও পাবো। তাহলে এটার পাওয়ার মানে কি? the surest marker of active infection, যখন আমরা ডিজিজ আছে, ডিজিজের মধ্যে যদি আমরা এটা পেয়ে যাই তাহলে বুঝতে হবে যে সে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত। এটা একদম শিওরেস্ট মার্কার। মানে আমরা HBsAg করলাম, HBsAg নেগেটিভ পেলাম, তাহলে HBsAg নেগেটিভ আমরা কখন পেতে পারি? একটা হচ্ছে কনভালেসেন্স স্টেজে আর একটা হচ্ছে পার্ডন স্টেজে, উইন্ডোজ পিরিয়ডে। ঠিক আছে? উইন্ডো পিরিয়ডে তোমার HBsAg নেগেটিভ আসতে পারে, অর্থাৎ আমরা HBsAg করলাম, দেখা গেল নেগেটিভ আসলো। ঠিক আছে?
তাহলে ওইখানে যদি আমরা আইজি মানে এইচবিসি অ্যান্টিবডিটা করি তাহলে অবশ্যই পজিটিভ পাবো। আর এটা পাওয়া মানে হচ্ছে তার ডিজিজটা আছে কনফার্ম। তাহলে এটা হচ্ছে শিওরেস্ট মার্কার বলা হয়, শিওরেস্ট মার্কার অফ অ্যাক্টিভ ইনফেকশন। এইচবিএস যেটা হয়তো আমরা অ্যাক্টিভ ডিজিজের মধ্যে পাবো কিন্তু উইন্ডো পিরিয়ডে পাবো না, উইন্ডো পিরিয়ডে তার নেগেটিভ পেতে পারি। কিন্তু এইচবিসি অ্যান্টিবডি যেটা, এটা আমরা উইন্ডো পিরিয়ডে পাবো, অ্যাক্টিভ ডিজিজে পাবো, ক্রনিক ক্যারিয়ারের ক্ষেত্রে পাবো। আবার যে রিকভারি হয়ে গেছে, রিকভার ফ্রম দ্য অ্যাকিউট ইনফেকশন হয়েছিল, ডিজিজ হয়েছে, ভালো হয়েছে কিনা সেটা দেখার জন্য যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা এটা পাবো। ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা আমরা উইন্ডো পিরিয়ডে এটা পজিটিভ পাবো। তার আইজিএম যেটা আইজিএমটা 6 মাসের মধ্যে ডিসঅ্যাপিয়ার করে যাবে। 6 মাসের মধ্যে ডিসঅ্যাপিয়ার করলে 6 মাসের পর থেকে আমরা পাবো আইজিজি যেটা, সেটা পাবো। বুঝা গেছে? আইজিএম আইজিজি ওইভাবে মনে রাখার দরকার নাই, এটা ইজিলি বুঝবা তোমরা। যদি অ্যাক্টিভ ডিজিজ বলা হয়, অ্যাক্টিভ ডিজিজ বললে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এখানে আমরা আইজিএমটা পাবো। যেমন আমি বলছিলাম যে কোনটা কোথায় পাওয়া যায় মনে রাখার দরকার নাই। তাহলে অ্যান্টি এইচবিএস আইজিজি মানে এইচবিএসটা তো তৈরি হবে একদম ডিজিজ রিকভারি হয়ে গেলে, ঠিক আছে? অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি যেটা সেটা পাবো আমরা হচ্ছে ডিজিজ রিকভারি হয়ে গেলে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আইজিজিটাই পাবো, যেহেতু এটা অনেকদিন পরে তৈরি হবে। কিন্তু এইচবিসি এর ক্ষেত্রে আইজিএমও পেতে পারি, আইজিজিও পেতে পারি। আইজিএম যদি পাই তাহলে আমরা বুঝবো যে অ্যাকিউট ডিজিজ, ঠিক আছে? আর যদি আইজিজিটা পাই তাহলে বুঝতে হবে ক্রনিক ডিজিজ। মানে আইজিজিটা পাওয়া যাবে 6 মাসের পরে আর আইজিএমটা পাওয়া যাবে 6 মাসের আগে। যদি স্যার পেশেন্টটা অ্যাকিউট ডিজিজে আক্রান্ত হয় আর 6 মাস পরে টেস্ট করে তাহলে তো কিছুই পাওয়া যাবে না। যদি কেন পেশেন্ট কিছু এই যে আইজিজি পাওয়া যাবে, তারপর এই যদি এখানে অ্যাকিউট হ্যাঁ। ডিজিজে আক্রান্ত হয়েছে কিন্তু টেস্ট করছে 6 মাস পরে, তো 6 মাস পরে তো তার এই আইজিএম তো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে আর আইজিজি থাকবে, তখন তো তার কিছু আসবে না টেস্ট। কেন আইজিজি আসবে? আইজিজি আসা মানে কি, তার সে আক্রান্ত হয়েছিল সেটা তো বোঝা যাচ্ছে। কিন্তু ক্রনিক তো হয় না স্যার, অ্যাকিউট হয়েছে, অ্যাকিউট হলে তো শুধু আইজিএমই থাকে। না, অ্যাকিউট তখন তো ক্রনিক 6 মাস পার হয়ে গেলে তো ক্রনিকই হয়ে গেল। 6 মাস পার হলে কি আর অ্যাকিউট থাকে? আমরা কি বলছিলাম, এই যে a chronic carrier is someone who has HbS AG persisting in their blood for 6 months or longer, 6 মাসের বেশি। যদি আমরা HbS AG-টা, তখন আমরা HbS AG করব, HbS AG করে যদি আমরা পজিটিভ পাই তাহলে সে তখন ক্রনিক ক্যারিয়ার। মানে তার তো ডিজিজের সিমটম গুলো কতদিন আছে সেগুলো তো সে বলতে পারবে, তাই না? সে হয়তো টেস্ট করে নাই কিন্তু ডিজিজের সিমটম গুলো তার 6 মাস থেকে আছে, তাহলে সে সেটা বলবে না। আর 6 মাস পর্যন্ত কি কেউ এরকম ডিজিজ নিয়ে বসে থাকবে? ঠিক আছে, তাহলে আইজিএমটা আমরা পাবো 6 মাস পর্যন্ত, 6 মাসের পরে পাবো আইজিজি। তাহলে এগুলা ক্লিয়ার সবার? স্যার টেস্ট সবগুলা কি একসাথে করে নাকি আলাদা আলাদা? না না, ইউজুয়ালি প্রথমে তোমার ডিজিজ সন্দেহ হলে অবশ্যই প্রথমে করতে হবে এইচবিএসএজি, ঠিক আছে? এইচবিএসএজি, তাহলে এটা হচ্ছে আমরা বয়স দেখে করি আর কি। ইউজুয়ালি যদি বাচ্চাদের হয়, বাচ্চাদের ক্ষেত্রে আমরা যে আগে প্রথমে চিন্তা করব কি, হেপাটাইটিস এ ভাইরাস, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি প্রথমে চিন্তা করবো হেপাটাইটিস এ ভাইরাস, তাহলে আমরা হেপাটাইটিস এ ভাইরাসের টেস্ট করাবো। আইজিএম অ্যান্টিবডি হেপাটাইটিস এ ভাইরাস, যদি এটা পজিটিভ পেয়ে গেলাম তাহলে তো এটা হেপাটাইটিস এ ভাইরাস, তখন হেপাটাইটিস বি এর গুলো তো করার দরকারই নেই। আর যদি অ্যাডাল্ট হয় তাহলে সবার প্রথমে আমরা করব কোনটা, হেপাটাইটিস এইচবিএস এজিটা করব, যেহেতু এইচবিএস এজিটা আমরা জানি কি অ্যাক্টিভ ডিজিজের সময় এটা পাওয়া যাবে। কিন্তু সাপোজ পেশেন্টের তখন উইন্ডো পিরিয়ড চলতেছে কোনো কারণে, উইন্ডো পিরিয়ড চললে তখন কি হবে, ওই ক্ষেত্রে আমরা এটা পজিটিভ পাবো না। তখন আমরা দেখতে হবে কি এইচবিএস এজি পজিটিভ যদি না পাই তখন সেক্ষেত্রে কি আমরা দেখবো প্রথমে এইচবিসি অ্যান্টিবডি। বুঝা গেছে? বাকিগুলা কিন্তু ইউজুয়ালি করা হয় না, এগুলো হচ্ছে ইন্ডিকেটর এইচবিইএজি বা এইচবিএসজি, এগুলো হচ্ছে পরবর্তীতে বুঝার জন্য। যেমন ধরো একটা ক্রনিক পেশেন্ট, ক্রনিক ক্যারিয়ারের পেশেন্ট, আমরা জানি যে সব ক্রনিক ক্যারিয়ার, তার আগে থেকে অনেক আগে থেকে হেপাটাইটিস
বি ভাইরাস পজিটিভ, তাহলে তার এখন আবার ডিজিজের সিমটম গুলো দেখা দিছে, তাহলে সেক্ষেত্রে অথবা তার ওই যে লিভার সিরোসিস হয়ে গেছে বা তখন আমরা দেখি যে এইচবিইএজিটা দেখি। এটা এক একটা এক এক সময় দেখা হয়, সবগুলো এক সময় একসাথে দেখা হয় না। হয়তো কারো কারো ক্ষেত্রে কনফার্ম করার জন্য একসাথে হচ্ছে এইচবিএসএজি আর এইচবিসি অ্যান্টিবডি দুইটা একসাথে দিয়ে দেওয়া হয় অনেক সময়। বুঝা গেছে জিনিসটা? জি স্যার বুঝছি। দেখো এখানে রেঞ্জে একটা চার্ট আছে। যখন আমরা অ্যাকিউট ডিজিজ আমরা কি কি পজিটিভ পাবো? অ্যাকিউট ডিজিজে পাবো আমরা এইচবিএসএজি পজিটিভ পাবো, এইচবিসি অ্যান্টিবডিটা পজিটিভ পাবো। বুঝতেছো? এতক্ষণ যেগুলো বলছি সেগুলোর সাথে মিলাও। অ্যাকিউট ডিজিজে পাবো এইচবিএস অ্যান্টিজেন পজিটিভ আর এইচবিসি অ্যান্টিবডি পজিটিভ, এই দুটো অ্যাকিউট ডিজিজে পজিটিভ পাবো। আর এইচবিএস অ্যান্টিবডিটা কখন পাবো? এটা শুধুমাত্র পাবো আমরা কমপ্লিট রিকভারি হলে। এইচবিএস অ্যান্টিবডিটা পাবো শুধুমাত্র কমপ্লিট রিকভারি হলে। ঠিক আছে, পেশেন্ট যখন কমপ্লিটলি রিকভারি হবে তখনই শুধুমাত্র পজিটিভ পাবো। আর এইচবিএস অ্যান্টিজেন পজিটিভ পাবো অ্যাকিউট ডিজিজে পাবো, আর হচ্ছে ক্রনিক ক্যারিয়ার স্টেটে পাবো। তাহলে রিকভারি হয়ে গেলে তখন তো মানে এইচবিএস অ্যান্টিজেনটার লেভেল একদম লো হয়ে যাবে আর এইচবিএস অ্যান্টিবডির লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। তখন আমরা এইচবিএস অ্যান্টিবডি পজিটিভ পাবো কিন্তু এইচবিএস অ্যান্টিজেনটা নেগেটিভ পাবো রিকভারি হয়ে গেলে। আর উইন্ডো ফেজে তো শুধুমাত্র শুধুমাত্র পজিটিভ পাবো আমরা এইচবিসি অ্যান্টিবডিটা। ঠিক আছে, তাহলে দেখো এইচবিসি অ্যান্টিবডিটা আমরা অলওয়েজ পজিটিভ পাচ্ছি। ঠিক আছে, একটু আগে যেটা বললাম এইচবিসি অ্যান্টিবডিটা আমরা অ্যাকিউট ডিজিজে পজিটিভ পাবো, উইন্ডো পিরিয়ডে পজিটিভ পাবো, কমপ্লিট রিকভারি হলে পজিটিভ পাবো, ক্রনিক ক্যারিয়ার স্টেট হলেও পজিটিভ পাবো। আবার নিচে আরেকটা ছবির মধ্যে দেওয়া আছে, দেখো ইনকিউবেশন পিরিয়ডে আমরা কি দেখবো? পিরিয়ডে যদি আমরা অকেশনালি অনেক সময় আমরা ব্লাড টেস্ট করি না, হয়তো তার ইনকিউবেশন পিরিয়ড সে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়েছে। সাপোজ তুমি কোনোভাবে এখন একটা নিডল প্রিক ইনজুরি বা কোনো কিছুর মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হলা, কিন্তু তুমি এখন হয়তো বিদেশ যাবা, হ্যাঁ, ব্লাড টেস্ট করাতে দিলা, তোমার এখন কোনো ডিজিজ এখনো শুরু হয় নাই, তুমি হয়তো ব্লাড টেস্ট করাতে দিলা, বিদেশ যাবা, দেখা গেলো তোমার এইচবিএসএজি পজিটিভ চলে আসলো, তাহলে তখন তোমার বুঝে যাবে কি তোমার ইনকিউবেশন পিরিয়ড চলতেছে। বুঝতে পারছো? বা গ্রাম অঞ্চলে কিন্তু জন্ডিস হইলে কি করে, কবিরাজি চিকিৎসা চালায়। ঠিক আছে, সেখানে কিন্তু কেউ এইচবিএসএজি পজিটিভ কিনা টেস্ট এগুলো কেউ করে না, ডাক্তারের কাছে খুব একটা যায় না, তো কবিরাজি চিকিৎসা চালায়। কবিরাজি চিকিৎসা হলে হয়তো ডিজিজের সাইন সিমটম গুলো আস্তে আস্তে কমে আসবে, স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করবে ওরা, কিন্তু আলটিমেটলি কি এইচবিএসএজি পজিটিভ থাকবে, তাই না? তখন পরবর্তীতে হয়তো তার টেস্ট করলে এইচবিএসএজি পজিটিভ পাবে, তার মানে সে হচ্ছে তখন ক্রনিক ক্যারিয়ার। তাহলে ক্রনিক ক্ষেত্রে আমরা এইচবিএসএজি পজিটিভ পাচ্ছি, আবার ইনকিউবেশন পিরিয়ডও পাচ্ছি, বা একই যখন এখন ডিজিজটা খুবই অ্যাক্টিভ তখন আমরা এইচবিএসএজি পাবো, অ্যান্টি এইচবিসি যেটা অর্থাৎ এইচবিসি অ্যান্টিবডি যেটা সেটাও পাবো। আবার কনভালেসেন্স স্টেজ মানে তার ডিজিজটা আস্তে আস্তে রিকভারি হচ্ছে, মানে সেক্ষেত্রে আমরা প্রথম দিকে পাবো হচ্ছে অ্যান্টি এইচবিসি, মানে তখন এইচবিএস টা তখনও পাবো না, মানে এইচবিএস টা পাবো আমরা একদম কমপ্লিট রিকভারি হয়ে গেলে। তাহলে আর্লির দিকে পাবো আমরা অ্যান্টি এইচবিসি, আর শেষের দিকে পাবো আমরা অ্যান্টি এইচবিসিও পাবো, অ্যান্টি এইচবিএসও পাবো। তাহলে এখানে নিচের দিকে দেখো মান্থ দেওয়া আছে, মান্থ আফটার এক্সপোজার, মানে ডিজিজটা হওয়ার কতদিন পরে ভালো হচ্ছে। তাহলে একদম কমপ্লিট রিকভারি হইতে প্রায় 8 মাস সময় লাগতেছে। বুঝছো এখানে জিনিসটা? মার্কার গুলা খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে বুঝতে হবে। আবার এখানে যদি আমরা ছবিটা দেখি, দেখো উইন্ডো পিরিয়ড কি জিনিস এখান থেকে বুঝতে পারবা। প্রথমত দেখো নিচের দিকে হচ্ছে মান্থ অফ এক্সপোজার দেওয়া আছে, আর উপরের দিকে হচ্ছে এই যে আমরা যে টেস্ট গুলা করতেছি এই টেস্ট গুলোর টাইটার কোনটা কতটুকু পাচ্ছি। আবার মাঝখানে একটা লাইন টানা আছে, সোজা একটা লাইন টানা আছে, এটা হচ্ছে লাইন অফ লেভেল অফ ডিটেকশন। তাহলে এই লাইনটা দিয়ে খেয়াল করো, আমি যদি এখন তোমাদেরকে দেখাই, দেখো
এটা হচ্ছে এই যে 0 থেকে শুরু হইলো, এই যে দেখতেছো, প্রথমটা হচ্ছে কি এইচবিএস এজি। তাহলে এইচবিএস এজিটা একদম প্রথম দিকে শুরু হইলো, তখন ওটা ডিটেকশন পর্যন্ত আসে নাই। আর এক সময় এটা কি হবে, এই ডিটেকশন লাইনের উপরে আসবে, লাইন অফ লেভেল অফ ডিটেকশন যেটা, এই লেভেল অফ ডিটেকশনের উপরে গেল, তখন আমরা এটা ব্লাডে পাবো। ব্লাড টেস্ট যদি করি তখন আমরা এটা পজিটিভ পাবো। এখন এটা যখন শুরু হইলো, এটার পরে কি হবে, এটার এগেনস্টে দেখো 0 থেকে 2 মাস, প্রায় 2 মাস পরে কি শুরু হবে, এইচবিএস এইচবিএস অ্যান্টিবডিটা তৈরি হওয়া শুরু হবে। মানে এটা আস্তে আস্তে কমতে থাকবে, এটা বাড়লো, যে বাড়তে বাড়তে আস্তে আস্তে এই যে একটা পিক লেভেলে যাবে, এই যে পিক লেভেলে গেল, পিক লেভেলে যাওয়ার পরে যেটা কমবে, দেখো এই যে এটা আস্তে আস্তে কমতে কমতে শেষে, এটা যখন কমতে শুরু করবে তখন কি হবে, অ্যান্টি HBC এইচবিএস যেটা, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা দেখতেছো, জি স্যার। এই অ্যান্টি এইচবিএসটা তৈরি হওয়া শুরু হবে। এখন দেখো এটা কমতে কমতে লেভেল অফ ডিটেকশনের নিচে চলে আসছে, কিন্তু অ্যান্টি এইচবিএস এজি যেটা, সেটা প্রথমে বাড়তে বাড়তে একটা পিক লেভেলে গেল, পিক লেভেল থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে, এটা কমতে শুরু করবে, আর এদিক দিয়ে কিন্তু এটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এটা কমতে শুরু করা মানে কি, এটা কিন্তু এই যে এটা এখান থেকে মনে করো তৈরি হওয়া শুরু হইলো, এইচবিএস এজি যেটা, এটা এখান থেকে এটা যেখানে পিক লেভেলে গেল, ওইখান থেকে এটা যখন কমতে শুরু করা, তার মানে এটা আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, সাপোজ ধরো আমরা এখানে ধরলাম 3 মাস, এই 3 মাসের সময় এটা পিক লেভেলে গেছে, 3 মাসের পরে এটা আস্তে আস্তে কমতে শুরু করছে এইচবিএস যেটা। তাহলে 3 মাসের পরে যখন এইচবিএস যেটা কমতে শুরু করছে, আবার 3 মাসের পরে এইচবিএস অ্যান্টিবডি যেটা, সেটা তৈরি হওয়া শুরু হলো। তাহলে এটা তৈরি হওয়া শুরু হয়েছে, কিন্তু এটা এখনো ব্লাডে আমরা ডিটেক্ট করতে পারি নাই। ঠিক আছে, তাহলে এটা ব্লাড ডিটেক্ট করতে হয়, এইচবিএস যেটা কমতে কমতে এমন একটা লেভেলে চলে আসছে, যেমন ধরো 5.5 মাস, এই 5.5 মাসের সময় এইচবিএস যেটা কমতে কমতে মানে ডিটেকশন লেভেলের নিচে চলে আসে, তখন আমরা এইচবিএস যেটা পজিটিভ পাবো না। মানে 5.5 মাসের পরে যদি আমরা টেস্ট করি এইচবিএস, আবার এইচবিএস অ্যান্টিবডিটা কিন্তু তখনও ব্লাডে আসে নাই, অ্যাপিয়ার করে নাই। তাহলে এইচবিএস অ্যান্টিবডিটা যখন ব্লাডে অ্যাপিয়ার করবে, আর এইচবিএস অ্যান্টিজেনটা যে ব্লাড থেকে চলে গেল, এই দুইটার মাঝখানে একটা পিরিয়ড আছে না, জি স্যার। মানে এই মাঝখানে পিরিয়ডে আমরা এইচবিএস এজিও পাবো না, এইচবিএস অ্যান্টিবডিও পাবো না। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। মানে একটা স্পেসিফিক যদি একটা অ্যান্টিজেন আমরা ধরি, এইচবিএস তো অ্যান্টিজেন, এটাই কি উইন্ডো পিরিয়ড? এটাই উইন্ডো পিরিয়ড। অর্থাৎ যে পিরিয়ডটাতে আমরা ওই স্পেসিফিক অ্যান্টিজেনটা কমতে কমতে এমন একটা লেভেলে চলে যাবে যে আমরা এটা ব্লাডে ডিটেক্ট করতে পারবো না, আবার ওইটার অ্যান্টিবডি যেটা, সেটাও মানে ব্লাডে ডিটেক্ট হওয়ার মতো লেভেলে তৈরি হয় নাই তখনও। তাহলে এই দুইটার মাঝখানে যে পিরিয়ডটা, এই দুইটা পিরিয়ডটাকে বলা হচ্ছে উইন্ডো পিরিয়ড। বুঝতে পারছো জিনিসটা এখন? মানে স্যার উইন্ডো পিরিয়ডে অ্যান্টিজেনও মিনিমাম লেভেল থাকবে, অ্যান্টিবডিও মিনিমাম লেভেল থাকবে। হ্যাঁ, মানে অ্যান্টিজেন কমতে কমতে মিনিমাম লেভেলে চলে আসবে, আবার অ্যান্টিবডিটা তখনও মানে শুরু মানে তৈরি হওয়া শুরু হয়েছে, কেবল তৈরি হওয়া শুরু হয়েছে, কিন্তু এখনো ডিটেক্টেবল লেভেলে আসে নাই। তাহলে এই যে দুই মাঝখানে যে পিরিয়ডটা, মানে ডিটেক্টেবল লেভেলে আসা পর্যন্ত যে পিরিয়ডটা, এটাকে বলা হচ্ছে উইন্ডো পিরিয়ড। অর্থাৎ একটা ডিসঅ্যাপিয়ার করবে, কিন্তু আরেকটা তখনও ডিটেক্টেবল করা যাবে না, ডিটেক্ট করা যাবে না। তাহলে এই একটা ডিসঅ্যাপিয়ার করা এবং আরেকটা ডিটেক্ট করার মাঝখানে যে পিরিয়ডটা, এটা হচ্ছে উইন্ডো পিরিয়ড। সহজ কথায় বললে, অ্যান্টিজেন ডিসঅ্যাপিয়ার হবে এবং অ্যান্টিবডি ডিটেক্ট করা যাবে। তাহলে অ্যান্টিজেন ডিসঅ্যাপিয়ার হওয়া এবং অ্যান্টিবডি ডিটেক্ট করার মাঝখানের যে পিরিয়ড, সেটা হচ্ছে উইন্ডো পিরিয়ড। এই উইন্ডো পিরিয়ডটা আবার তো পাবা, এইচআইভি তেও তোমরা পড়বা। তাহলে তোমাদের যদি স্পেসিফিক মানে ডেফিনিশন চাই, জাস্ট ডেফিনিশন, সেখানে কোনো স্পেসিফিক অ্যান্টিজেনের নাম নেওয়ার দরকার নাই। স্পেসিফিক অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এগেইনস্ট দ্যাট স্পেসিফিক অ্যান্টিজেন, এভাবে বলতে হবে। আর যদি তোমাদের স্পেসিফিক করে বলে দেয় হোয়াট ইজ দ্য উইন্ডো পিরিয়ড অফ হেপাটাইটিস বি ভাইরাস, সেক্ষেত্রে তোমাদের এইচবিএস এজি কথাটা আনতে হবে, যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এইচবিএস এজি এন্ড স্টার্ট প্রোডাকশন, হ্যাঁ স্টার্ট দ্য প্রোডাকশন অফ অ্যান্টি এইচবিএস। কথা বুঝা গেছে? জি স্যার। তাহলে এই জিনিসটা মোটামুটি বুঝছো, এইচবিএস এবং এইচবিএস এজি এবং অ্যান্টি এইচবিএস, এই দুইটার মাঝখানে যে পিরিয়ড, সেটা উইন্ডো পিরিয়ড। আর এখানে দেখো আমরা অ্যান্টি এইচবিসি যেটা, সেটা কিন্তু শুরু থেকে মোটামুটি
তৈরি হওয়া শুরু হয়ে এটা একদম হাই লেভেলে আছে, সব সময় এটা হাই লেভেলে থাকে অ্যান্টি এইচবিসি যেটা, তাহলে এটা আমরা এখানে সবসময় পজিটিভ পাবো। আর এইচবিই যেটা, ঠিক আছে, অ্যান্টি এইচবিই, এটাও আমরা তখন পজিটিভ পাবো, কিন্তু পজিটিভ পাইলে এটা সবসময় না, এটা হচ্ছে ক্রনিক ক্যারিয়ারের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে তখন আমরা এটা পজিটিভ পাবো। স্যার তাহলে বাকিগুলোর জন্য উইন্ডো পিরিয়ড দেয় না, শুধু এইচবিএস এর জন্য উইন্ডো পিরিয়ড আছে। হ্যাঁ হ্যাঁ, উইন্ডো পিরিয়ডটা শুধুমাত্র এইচবিএস এর ক্ষেত্রে। হ্যাঁ, এটার জন্য আছে, যেমন ধরো এই যে এইচবিই যেটা, এইচবিই অ্যান্টিজেন, অ্যান্টি এইচবিই, এটাখানে উইন্ডো পিরিয়ড আছে, কিন্তু এগুলো সাধারণত আমরা পরীক্ষা করি না, এগুলো ডিটেক্ট করা হয় না ইউজুয়ালি। আর এগুলো সাধারণত ক্রনিক ক্যারিয়ারের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে ডিটেক্ট করা হয়, বা ট্রান্সমিসিবিলিটি দেখার জন্য ডিটেক্ট করা হয়, এই জন্য এগুলোর ক্ষেত্রে সাধারণত বলা হয় না আর কি। আর ব্লাডে তো আমরা এইচবিসি অ্যান্টিজেন যেটা, সেটা তো আমরা পাবোই না ব্লাডে, সেটাকে ব্লাডে ডিটেক্ট করা যায় না, সেজন্য সেটার ক্ষেত্রে উইন্ডো পিরিয়ডের কথা আসবেও না। ব্লাডে শুধুমাত্র আমরা অ্যান্টিবডিটা ডিটেক্ট করতে পারি, অ্যান্টিজেনটা পারি না। ঠিক আছে, তাহলে এখানে যদি উইন্ডো পিরিয়ড চিন্তা করি, তাহলে এখানে উইন্ডো পিরিয়ড হচ্ছে এটা। আচ্ছা, এরপর আসি আউটকামস অফ হেপাটাইটিস বি ইনফেকশন। আউটকাম কি কি? একটা হচ্ছে যদি সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়, অর্থাৎ ইনফেকশন হইলো কিন্তু কোনো সাইন সিমটম দেখা গেল না, অর্থাৎ ভাইরাসের লোডটা অত বেশি হয় নাই, যার কারণে একটা সময় কি হবে, ওটা অটোমেটিক রিকভারি হয়ে যাবে। সাবক্লিনিক্যাল ইনফেকশন হবে এন্ড রিকভারি। আরেকটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিস হলে একসময়টা রিকভারি হবে, তারপর ফালমিনেন্ট হেপাটাইটিস হবে, ডেথ হবে। অ্যাকিউট হেপাটাইটিস এটা রিকভারি হতে পারে, অথবা সেখান থেকে পার্মানেন্ট হতে পারে, অথবা সেখান থেকে ক্রনিক হেপাটাইটিস হতে পারে। ঠিক আছে, তাহলে ক্রনিক হেপাটাইটিস যখন হবে, তখন সেখান থেকে হয়তো অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, অর্থাৎ তার ভিতরে ভাইরাসগুলো আছে, সে এটা ক্যারি করতেছে কিন্তু কোনো সাইন সিমটম নাই তার। আরেকটা হতে পারে সেখান থেকে সে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, মানে ক্রনিক্যালি তার হেপাটাইটিস থাকতেছে সব সময়, সেই হেপাটাইটিস থেকে একসময় সিরোসিস হবে, সিরোসিসে সে মারা যাবে, লিভার সিরোসিস হবে, অথবা সেখান থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। এগুলো হচ্ছে মোটামুটি আউটকাম। তাহলে এই আউটকাম গুলা হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে প্রায় সেম, তাহলে একটা ভালো করে পড়লে আরেকটা ইজিলি এমনি পারবা। প্রিভেনশন তো আমরা জানলামই, এটা হচ্ছে একটা সাব ইউনিট ভ্যাকসিন, যেটা হচ্ছে বাই রিকম্বিনেন্ট এইচবিএসএজি। মানে সাব ইউনিট কখন বলা হয়, লাইভড কখন বলা হয়, কিল্ড কখন বলা হয়। লাইভ ভ্যাকসিন তো বুঝতেছে, একটা লাইভ ভ্যাকসিনকে প্যাথোলজিক্যাল ভ্যাকসিন, সেটাকে প্যাথোলজি করার যে ক্ষমতা সেটাকে নষ্ট করে দেওয়া হয়। তো একটা ভাইরাসের যে প্যাথোলজি করার যে ক্ষমতা, অর্থাৎ ডিজিজ করার যে ক্ষমতা, সেই ডিজিজ করার ক্ষমতাটা জাস্ট নষ্ট করে দেওয়া হয়, কিন্তু ভাইরাসটা জীবিতই থাকে, সেই ভাইরাসটাকে তোমার বডিতে দিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে লাইভ ভ্যাকসিন। যেমন আমাদের যে ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, সেটা হচ্ছে একটা লাইভ ভ্যাকসিন। আরেকটা হতে পারে কিল ভ্যাকসিন, অর্থাৎ ভাইরাসটাকে মেরে ফেলা হচ্ছে, ভাইরাসটাই তোমার শরীরে বডি দেওয়া হচ্ছে, কিন্তু ভাইরাসটাকে মেরে তারপরে তোমার বডিতে দেওয়া হচ্ছে। কিন্তু ভাইরাসটা যদি তোমার বডিতে ঢুকতেছে, সেহেতু এটার এগেইনস্ট অ্যান্টিজেন তৈরি হবে, সেই অ্যান্টিজেনটা অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডিটা পরবর্তীতে লাইভ ভাইরাস, মানে আসল ভাইরাস তোমার বডিতে ঢুকলেও সেই অ্যান্টিবডিটা সেই ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। এটা হচ্ছে কিল ভ্যাকসিন। আর আরেকটা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন, যদি কোনো একটা ভাইরাসের নির্দিষ্ট একটা অংশকে নিয়ে কোনো ভ্যাকসিন তৈরি করা হয়, যেমন ধরো করোনা ভাইরাসের ক্ষেত্রে মডার্না, ফাইজার, এগুলোর ক্ষেত্রে এক একটা ক্ষেত্রে এক একটা অংশ নিয়ে নিয়ে করতেছে, তাহলে এগুলো হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। যেমন মডার্নাতে নেওয়া হচ্ছে কি এমআরএনএ নেওয়া হচ্ছে, করোনা ভাইরাসের এমআরএনএ, এমআরএনএটা থেকেই ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা সাব ইউনিট ভ্যাকসিন। ঠিক আছে, আর তোমরা কোনটা দিছো, সিনোভ্যাক নাকি Verosan. সিনোফার্ম, সিনোফার্ম Sinopharm or Verosan. অ্যাস্ট্রাজেনেকা দিছি। তাহলে অ্যাস্ট্রাজেনেকা একটা হচ্ছে ভাইরাল, মানে কোনটার মধ্যে আছে ভাইরাল ভেক্টর আছে, ঠিক আছে, আবার কোনটার মধ্যে আছে এমআরএনএ আছে।
তাহলে এক একটার মধ্যে এক একটা পোর্শন নিয়ে যদি কোনো একটা নির্দিষ্ট পোর্শন নিয়ে ভ্যাকসিনটা তৈরি করে তাহলে সেটাকে বলা হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। ঠিক আছে, তাহলে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু সাব ইউনিটও আছে, লাইভও আছে, কিলডও আছে। স্যার একসাথে দুইটা ভ্যাকসিন দিলে সমস্যা হবে? একসাথে যে কোনো এক ধরনের ভ্যাকসিন দিতে হবে। না, একসাথে দুইটা কোম্পানি দিলে কোনো সমস্যা হবে কি? হতে পারে, রিঅ্যাকশন করতে পারে, ক্রস রিঅ্যাকশন হতে পারে। সেটা তো আসলে পরীক্ষা নিরীক্ষার বিষয়, কি হইতে পারে না হইতে পারে। আচ্ছা, তাহলে আসো এখানে হচ্ছে এটা একটা সাব ইউনিট ভ্যাকসিন যেটা করা হচ্ছে রিকম্বিনেন্ট এইচবিএস এজি, অর্থাৎ ওই এইচবিএস এজি পোর্শনটা নিয়ে, অর্থাৎ ভাইরাসের থেকে এইচবিএস এজি পোর্শনটা নিয়ে ওটাকে রিকম্বিনেন্ট করে ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে প্যাসিভ ইমিউনাইজেশন। প্যাসিভ ইমিউনাইজেশন মানে কি? হেপাটাইটিস বি ইমিউন গ্লোবিউলিন। তাহলে এখানে থাকে কি এইচবিএস অ্যান্টিবডিটা থাকে, তাহলে এইচবিএস অ্যান্টিবডিটা দিয়ে প্যাসিভ ইমিউনাইজেশনটা করা হচ্ছে। আর প্যাসিভ অ্যাক্টিভটা আমরা জানি যে পোস্ট এক্সপোজার ভ্যাকসিন প্লাস এইচবিআইজি। তাহলে এটা যখন আমরা কোনো ইনজুরি হয়, তাহলে মানে নিডল স্টিক ইনজুরি বা এইচবিএস এজি পজিটিভ কোনো পার্সনের দ্বারা ইনজুরি হলে সেই ক্ষেত্রে পোস্ট প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন করব, অথবা আমরা নিউবর্নের ক্ষেত্রে একদম নিউবর্ন বাচ্চা যেগুলো হয় মাদার পজিটিভ সেগুলোর ক্ষেত্রে আমরা প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশনটা দেব। ঠিক আছে, হেপাটাইটিস বি ভাইরাস মোটামুটি এগুলা ভালো করে জানতে হবে। হেপাটাইটিস সি ভাইরাস এটা খুব বেশি ডিটেলস পড়াবো না, এটা মোটামুটি বি ভাইরাসের সাথে যা বলছি ওগুলো মনে রাখো। আর এটার ক্ষেত্রে মেইনলি জানতে হবে এটা বি ভাইরাসের সাথে এটা ক্রনিসিটি বেশি, এটার ক্যান্সার করার ক্ষমতা বেশি। ঠিক আছে, বি ভাইরাসের যেমন ক্রনিসিটি হয় আমরা পড়ছি কত পার্সেন্ট, 5% হতে পারে। ঠিক আছে, হয়তো 5%-এর যে about 5% of adult patient with hepatitis B virus infection becomes chronic carrier, মানে hepatitis B virus দ্বারা আক্রান্ত হলে সেক্ষেত্রে 5% হয়তো ক্রনিক ক্যারিয়ার হতে পারে, কিন্তু হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে এটা হচ্ছে 75%, কারণ এটা ক্রনিসিটিটা বেশি। ঠিক আছে, মানে একবার হেপাটাইটিস সি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তার ক্রনিক হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা 75%। তাহলে ক্রনিক ক্যারিয়ারের পার্সেন্টেজটা বেশি হেপাটাইটিস বি ভাইরাসের চেয়ে। আর এটা হচ্ছে এটাতে হেপাটোসেলুলার কার্সিনোমা করার ক্ষমতাও বেশি বি ভাইরাসের চেয়ে। আর এটা হচ্ছে অ্যালকোহলিজম গ্রেটলি এনহ্যান্সেস দ্য রেট অফ হেপাটোসেলুলার কার্সিনোমা ইন হেপাটাইটিস সি ভাইরাস ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল। কেউ যদি হেপাটাইটিস সি ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় এবং সে যদি অ্যালকোহল আসক্ত হয়, ঠিক আছে, তাহলে অ্যালকোহল দ্বারা আসক্ত থাকলে তার হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার চান্স অনেক বেশি হাই। ওকে, এরপরে আসো রুট অফ ট্রান্সমিশন। তো আগে বলছি হেপাটাইটিস বি ভাইরাসের মতো ব্লাড ট্রান্সফিউশন, সেক্সুয়াল ইন্টারকোর্স, ভার্টিক্যাল ট্রান্সমিশন, ঠিক আছে, ইন্টারভেনাস ড্রাগ অ্যাবিউজার, সেগুলা আউটকামসও সেম হেপাটাইটিস বি ভাইরাসের মতো। অ্যাকিউট হইতে পারে, ক্রনিক হইতে পারে। অ্যাকিউট হইলে ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে, অ্যাকিউটের ক্ষেত্রে ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক। আর তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ক্রনিকই হয় 75% ক্ষেত্রে। আর যদি ক্রনিক হয় তাহলে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হতে পারে, ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস, হেপাটোসেলুলার কার্সিনোমা এগুলো হতে পারে। এখন আসলে একটা ল্যাব ডায়াগনোসিস আমরা কিভাবে করি। ল্যাব ডায়াগনোসিস দেখো, ডিটেক্টিং অ্যান্টিবডিজ টু হেপাটাইটিস সি ভাইরাস বাই এলাইজা। তাহলে হেপাটাইটিস সি ভাইরাসের এগেইনস্টে আমরা অ্যান্টিবডিটা ডিটেক্ট করব এলাইজার মাধ্যমে। তাহলে এই টেস্টটা দ্বারা কিন্তু আমরা মানে এটা আইজিএম নাকি আইজিজি, মানে এলাইজার মাধ্যমে যে আমরা টেস্টটা করতেছি, অ্যান্টিবডিটা ডিটেক্ট করতেছি, এই অ্যান্টিবডিটাকে আইজিএম নাকি আইজিজি, অর্থাৎ ডিজিজটা কি অ্যাকিউট স্টেজে আছে না ক্রনিক স্টেজে আছে, এটা আমরা কিন্তু বুঝবো না। বুঝা গেছে কথাটা? জি স্যার। আরেকটা টেস্ট করতে পারি, সেটা হচ্ছে পিসিআর। তাহলে পিসিআর টেস্ট ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ ভাইরাল আরএনএ। পিসিআর এর মাধ্যমে আমরা ভাইরাসের আরএনএটা ডিটেক্ট করতে পারি। তাহলে এই দুটো হচ্ছে ল্যাব ডায়াগনোসিস। আর একটা হচ্ছে ক্রনিক ইনফেকশন ইজ ক্যারেক্টারাইজড বাই, মানে ক্রনিক ইনফেকশন আমরা কখন বলবো হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে। একটা হচ্ছে আমরা এই যে পজিটিভ এলাইজা টেস্ট করতে পারি, এলাইজা টেস্ট যদি পজিটিভ পাই, এরপরে ভাইরাল আরএনএটা যদি পজিটিভ পাই। আরেকটা হচ্ছে ওই যে ট্রান্সঅ্যামিনেজ লেভেল এসজিপিটি, এসজিওটি, এগুলো যদি আমরা করি, মানে এএলটি, এসটি যেটা বলি আমরা,
তাহলে এসজিপিটি, এসজিওটি এগুলা যদি আমরা পজিটিভ পাই, তাহলে এই প্রত্যেকটা যদি আমরা অ্যাটলিস্ট 6 মান্থের মধ্যে 6 মান্থ পর্যন্ত পজিটিভ পাই, সেক্ষেত্রে আমরা ধরো আমরা আজকে করলাম, 6 মাস পরে আবার করলাম, দুইবারই পজিটিভ, তাহলে আমরা বুঝে নেব যে সে একটা ক্রনিক ক্যারিয়ার। এখন আসে উইন্ডো পিরিয়ড। এই যে উইন্ডো পিরিয়ডের ক্ষেত্রে দেখো, it is the period in between disappearance of a specific antigen and the start of production of antibody against that particular antigen. তাহলে উইন্ডো পিরিয়ড ডেফিনিশনটা শিখবা। আর যদি হেপাটাইটিস বি ভাইরাস হয় সেক্ষেত্রে আমরা স্পেসিফিক করে বলে দেয় যে হোয়াট ইজ দ্য উইন্ডো পিরিয়ড অফ হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে সেক্ষেত্রে যে স্পেসিফিক অ্যান্টিজেনের জায়গায় এইচবিএস এজি লাগাই দেবা, আর স্টার্ট অফ প্রোডাকশন অফ অ্যান্টি এইচবিএস। ঠিক আছে? তাহলে হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে বেশি সিভিয়ার কেন? এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞেস করে। হেপাটাইটিস সি ভাইরাস বেশি সিভিয়ার কারণ এটা হচ্ছে একটা সাইলেন্ট কিলার, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকে। যেমন একটু করে দেখলাম, যখন অ্যাকিউট ডিজিজ তখন এটা অ্যাসিম্পটোমেটিক, আবার ক্রনিক ক্যারিয়ার হলে এটা তখন অ্যাসিম্পটোমেটিক থাকে, মানে কোনো সিমটম দেখা দিবে না। তোমার জন্ডিস হইছে বোঝা যাবে না, ক্ষুধা মন্দা থাকবে না। ঠিক আছে? তাহলে এই সিমটম গুলো যেগুলো হেপাটাইটিস এ ভাইরাস বা বি ভাইরাসের ক্ষেত্রে পাওয়া যায়, ওইরকম কোনো সিমটম পাওয়া যাবে না। সে কিন্তু ভিতরে ভিতরে তার কাজ চালা যাচ্ছে, কাজ চালা দেখা যায় একসময় বলবে যে তোমার হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে গেছে অথবা তোমার লিভার সিরোসিস হয়ে গেছে, কিন্তু তুমি জানোই না যে তোমার হেপাটাইটিস হয়েছিল কখনো। তাহলে এটা একটা সাইলেন্ট কিলার, মোস্টলি অ্যাসিম্পটোমেটিক, আর রেট অফ ক্রনিসিটি এন্ড কমপ্লিকেশন ইজ মাচ মোর। তাহলে এটার আমরা জানি যে রেট অফ ক্রনিসিটি অনেক বেশি, কমপ্লিকেশনও বেশি, মানে কমপ্লিকেশনটা হেপাটাইটিস বি ভাইরাসের চেয়ে বেশি হয়। আর হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন আছে, কিন্তু এটার ক্ষেত্রে কোনো ভ্যাকসিন নাই। কেন ভ্যাকসিন নাই? কারণ এটার যে এনভেলপের যে প্রোটিন, এই এনভেলপের প্রোটিনের মধ্যে একটা হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন আছে। হাইপার ভ্যারিয়েবল মানে হচ্ছে অর্থাৎ তার ওই যে রিজিয়নের যে প্রোটিনটা আছে ওইটা বারবার চেঞ্জ হয়। তাহলে বারবার চেঞ্জ হয় বলে ওটার বিরুদ্ধে কোনো ভ্যাকসিন তৈরি করা যায় না। তাহলে এটা ইউজুয়ালি 6টা জেনোটাইপ আছে, মানে কমপক্ষে 6টা। তো আরো গবেষণার বিষয়, এখনো কিন্তু গবেষণা হচ্ছে। যে রিসেন্টলি যে গত বছর যে নোবেল পাইছে, যারা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাইছে, তারাও কিন্তু হেপাটাইটিস সি ভাইরাসের বি ভাইরাস সি ভাইরাসের বিরুদ্ধে গবেষণা করে কিন্তু নোবেল পাইছে। মানে এগুলো এখনো গবেষণা হচ্ছে, অনেক কিছু বের করার চেষ্টা করা হচ্ছে। তাহলে হেপাটাইটিস সি ভাইরাস has at least 6 genotype and multiple subgenotype based on differences in the genes that encode one of its two envelope glycoprotein. মানে 6টা জেনোটাইপ আছে, এরপর অনেকগুলো সাবজেনোটাইপও আছে। আচ্ছা, হেপাটাইটিস ডি ভাইরাস সম্পর্কে আমরা কি কি জানি? হেপাটাইটিস ডি ভাইরাস হচ্ছে এটা একটা ডিফেক্টিভ ভাইরাস। ডিফেক্টিভ ভাইরাসের ডেফিনিশন তোমরা পড়ে আসছো। আর এটা শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসের উপস্থিতিতে কাজ করতে পারে। তাহলে এটা হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেনটা ইউজ করে, মানে ওর নিজের ওই সারফেস অ্যান্টিজেনটা না থাকার কারণে সে হেপাটাইটিস বি ভাইরাসের সারফেস অ্যান্টিজেনটা ইউজ করে সে রেপ্লিকেশন করে। তাহলে তার হেরপার ভাইরাস হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। তাহলে সে শুধুমাত্র একটা প্রোটিনে এনকোড করতে পারে, মানে হেপাটাইটিস ডি ভাইরাসের যে জিনোমটা আছে সেটা শুধুমাত্র একটা প্রোটিন এনকোড করতে পারে, সেটা হচ্ছে ডেল্টা প্রোটিন, ডেল্টা অ্যান্টিজেন যেটা। আর তার ট্রান্সমিশন বা আউটকাম এগুলো সব হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের মতো, হেপাটাইটিস বি ভাইরাসের যেরকম তারও সেরকম। এখন কোন একটা পেশেন্ট কি হইতে পারে, একই সাথে হেপাটাইটিস বি ভাইরাস ডি ভাইরাসের আক্রান্ত হইতে পারে একই সাথে। আবার এমনও হইতে পারে যে পেশেন্টটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত, বিএসএজি পজিটিভ বা হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত, সে পরবর্তীতে কি হেপাটাইটিস ডি ভাইরাস দ্বারা আক্রান্ত হইলো। তাহলে যদি একই সাথে আক্রান্ত করে তাহলে এটাকে আমরা বলবো কো ইনফেকশন। আর যদি কেউ হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত কিন্তু পরবর্তীতে হেপাটাইটিস ডি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো সুপার ইনফেকশন। বুঝা গেছে জিনিসটা? কো ইনফেকশন একটা, আর এটা হচ্ছে সুপার ইনফেকশন। এগুলা ডেফিনিশন আসতে পারে, হোয়াট ইজ কো ইনফেকশন, হোয়াট ইজ সুপার ইনফেকশন, অথবা জিজ্ঞেস করতে পারে। তাহলে কো ইনফেকশন হচ্ছে যখন হেপাটাইটিস বি ভাইরাস এন্ড হেপাটাইটিস ডি ভাইরাস দুইটা একই সাথে আক্রমণ করবে,
এটাকে বলবো আমরা কো-ইনফেকশন। আর যখন হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা সে আগে থেকে আক্রান্ত, তো পরবর্তীতে হেপাটাইটিস ডি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, তাহলে এটাকে বলবো আমরা সুপার ইনফেকশন। তাহলে কোনটা বেশি খারাপ? সুপার ইনফেকশন খারাপ স্যার। সুপার ইনফেকশনটা খারাপ। মানে সে আগে থেকেই বি ভাইরাস দ্বারা আক্রান্ত, তার তো ডিজিজটা অনেকটা প্রোগ্রেসিভ হয়েই গেছে, তাহলে সেক্ষেত্রে যখন ডি ভাইরাস দ্বারা আক্রান্ত হবে তখন সেটার ইফেক্টটা আরো বেশি খারাপ হবে। তাহলে সেটার ক্ষেত্রে তার ক্রনিক হেপাটাইটিস, লিভার ফেলিওর, এগুলা রেটটা অনেক বেশি। কো-ইনফেকশন হচ্ছে সুপার ইনফেকশনের রেটটা, মানে ক্রনিসিটি বা কমপ্লিকেশনের রেটটা অনেক বেশি। ঠিক আছে, ডি ভাইরাস থেকে মোটামুটি এগুলো জানলে হবে। আর ল্যাব ডায়াগনোসিস আমরা পড়ছি যে ডেল্টা অ্যান্টিজেনটা আমরা ডিটেক্ট করি। ডেল্টা অ্যান্টিজেনটা যদি পাওয়া যায়, মানে অথবা আইজিএম অ্যান্টিবডি টু ডেল্টা অ্যান্টিজেন, হয় ডেল্টা অ্যান্টিজেন অথবা ডেল্টা অ্যান্টিজেনটা এগেইনস্ট যে অ্যান্টিবডি আছে সেটা, এই দুইটা যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে পজিটিভ ধরে নিব। আর ই ভাইরাসের ক্ষেত্রে আমরা তো পড়ালাম যে মোটামুটি এ ভাইরাসের মতোই এটা ফিক্যাল ওরাল রুট দিয়ে ট্রান্সমিট হয়, তবে এটার ক্ষেত্রে হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যেগুলা, তাদের ক্ষেত্রে এটা একটু সিভিয়ারিটি করে, মানে তাদের ক্ষেত্রে এটা কমপ্লিকেশন বেশি করে, ক্রনিক হেপাটাইটিস সিরোসিস পর্যন্ত করতে পারে, মানে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টের ক্ষেত্রে, অন্য কারো ক্ষেত্রে না। কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারবে না, মানে ক্রনিক ডিজিজ করতে পারে, তবে সেটা খুব রেয়ার। ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট হলে কেবল তখন। আর প্রেগন্যান্সিতে এটার একটু মর্টালিটি রেট বেশি, 20%। ঠিক আছে, তাহলে মোটামুটি এই হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। আর এখানে আমরা ল্যাব ডায়াগনোসিসে কি করতে পারি? আইজিএম অ্যান্টিবডি টু হেপাটাইটিস সি ভাইরাস অথবা পিসিআর করে আমরা হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ, যে মানে হেপাটাইটিস সি ভাইরাসের মতো অনেকটা। হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে আমরা কি করি? অ্যান্টিবডিটা দেখি অথবা পিসিআর করে ভাইরাস আরএনএ যেটা সেটা ডিটেক্ট করি। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? স্যার নো স্যার। হেপাটাইটিস ই আর ডি কি লাগবে? এগুলো কেমন কি লাগবে, মানে এই ছোট এখান থেকে বেশি কিছু পড়াইছি আমি, এক পৃষ্ঠাতে পড়াইছি, এগুলোতে কিছু আছে। এখান থেকে ডি ভাইরাস থেকে কি পড়ালাম? এটা একটা ডিফেক্টিভ ভাইরাস, এটার একটা হেল্পার ভাইরাস লাগবে, সেই হেল্পার ভাইরাসটা হচ্ছে বি ভাইরাস। তাহলে দুইটা যখন একসাথে আক্রমণ করে তখন এটাকে বলি আমরা কো-ইনফেকশন। বি ভাইরাস যারা আক্রান্ত আছে সে পরবর্তীতে ডি ভাইরাস যারা আক্রান্ত হলো তখন সেটাকে বলবো আমরা সুপার ইনফেকশন। দুইটার মধ্যে সুপার ইনফেকশনটা বেশি খারাপ। এই তো, এখানে আর কি পড়া আছে? আর এখানে আমরা ডায়াগনোসিস করার জন্য শুধু ডেল্টা অ্যান্টিজেনটা দেখি, ডেল্টা অ্যান্টিজেন অথবা ডেল্টা অ্যান্টিজেনটা এগেইনস্ট যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা, মানে ওর অ্যান্টিজেন আছেই একটা ডেল্টা অ্যান্টিজেন, তাহলে ওই অ্যান্টিজেনটাই তো ডিটেক্ট করবো আমরা। আর ই ভাইরাসটা হচ্ছে এ ভাইরাসের মতোই ফিক্যাল ওরাল রুট দিয়ে ট্রান্সমিট হয়, তবে ই ভাইরাসটা এ ভাইরাস হচ্ছে একটু বেশি সিভিয়ার, কারণ এটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে কমপ্লিকেশন করতে পারে। আর প্রেগন্যান্সির ক্ষেত্রে যেহেতু ইমিউনো কম্প্রোমাইজ থাকে প্রেগন্যান্ট ওমেনরা, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে মর্টালিটি রেট আছে 20%। এটাই তো। স্যার প্রেগনেন্ট বাচ্চা তখন কি হেপাটাইটিস ই ভাইরাস হবে, মানে প্রেগনেন্ট ওম্যানের ক্ষেত্রে হলে? হ্যাঁ, হেপাটাইটিস সি হইতে পারে। না, বাচ্চার ক্ষেত্রে তো এটা রুট অফ ট্রান্সমিশন তো ফিক্যাল ওরাল, তাহলে এটা বাচ্চার ক্ষেত্রে হবে না। আচ্ছা স্যার। বুঝে গেছে? জি স্যার। এটা ব্লাডের মাধ্যমে গেলেও এটা কিছু করতে পারবে না, বা এটা যাবেও না। ওকে, আর কারো কোনো কনফিউশন? নো স্যার। আচ্ছা, পার্সেন্টেজ গুলো বলি। 24, প্রেজেন্ট স্যার। 25, 25 নাই আজকে? স্যার ও বাড়ি থেকে যাচ্ছে তো, ওর নেটওয়ার্ক অনেক সমস্যা, ওই জন্য জয়েন দিতে পারিনি। 26, প্রেজেন্ট স্যার। 27, সাজিদ আছো? প্রেজেন্ট স্যার। 28, আচ্ছা 29, প্রেজেন্ট স্যার। 30, প্রেজেন্ট স্যার। 31, প্রেজেন্ট স্যার। 32 আছো, 34, 34 নাই না? আচ্ছা
36 প্রেজেন্ট স্যার। and on 9 আছে সাইফুর রহমান ইয়েস স্যার। পরে 16 আছে 69 25 আদিল ইয়েস স্যার। আচ্ছা 39 ইয়েস স্যার। 41 আছে ইয়েস স্যার। 61 আছে ইয়েস স্যার। ঠিক আছে আর তো কেউ নাই না ঠিক আছে তোমরা লিভ নিতে পারো স্যার আসসালামু আলাইকুম। সালাম নেক্সট ক্লাসে আইটেম